আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টা নিয়ে। আমার পূর্বের ভিডিওতে যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন আমি অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা অর্ধেক মানে কিছু অংশ বুঝিয়ে দিয়েছি। আজকে আমার জন্য রয়েছে রাসায়নিক বিক্রিয়ার বাকি অংশটা। তো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার পরবর্তী ভিডিওতে খুব সহজে পেয়ে যাবেন। কারণ আমি অষ্টম শ্রেণীর সবগুলো অধ্যায়ের বা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো আমি দিতে চাইতেছি। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। পূর্বের ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন যে আমি রাসায়নিক বিক্রিয়ার প্রায় অনেকটা অংশই বুঝিয়ে দিয়েছি। যেমন প্রথম অংশ প্রতীক সংকেত যোজনী, যোজনী সম্পর্কে প্রতীক এবং সংকেতটা কি তা বুঝিয়েছি। তারপর আমি এখন সংক্ষিপ্তভাবে বলছি। প্রতীকটা হচ্ছে আমরা কোনো মৌলের পুরো নামে যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, আমরা যদি হাইড্রোজেন ধরে নিই, হাইড্রোজেনের নামের প্রথম অক্ষর এইচ দ্বারা আমাদের প্রতীক শুরু হচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে সংকেত, কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেতটা হচ্ছে সংকেতের পাশে বিশেষ করে সংখ্যা লেখা থাকে, যেমন হাইড্রোজেনের সংকেত H2, যোজনী সংখ্যাগুলো লেখা থাকে, অক্সিজেনের পাশে O2। এরপর হচ্ছে সংকেত, যৌগের সংকেত যেটা হাইড্রোজেন ক্লোরাইড বা HCl, এটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। এরপর আসুন যোজনীটা হচ্ছে আমরা মোলের মানে সর্বশেষ কক্ষপথে দানকৃত মানে গ্রহণকৃত অথবা দানকৃত যে ইলেকট্রনটা থাকে ওইটা হচ্ছে যোজনী। মানে আমাদের যদি সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন কম থাকে সেটাকে আমরা যোজনী বলতে পারি। আবার যদি একটা ইলেকট্রন বেশি থাকে তার মানে সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন অথবা 7টা ইলেকট্রন থাকে সেটা আমাদের যোজনী 1 হয়। তাহলে দানকৃত ও গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমাদের যোজনী। যোজনী 1 মানে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে অথবা একটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে। সেম একইভাবে যোজনী 2, 3 এগুলো আমি আগেই বুঝিয়ে দিয়েছি। এরপরে নিচে যে কথাটা আছে যৌগ মানে যৌগ গঠন বা যৌগগুলো কিভাবে গঠিত হয়, যৌগের পাশে যে সংখ্যাটা হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। যে আমাদের যোজনীটা মানে একটা মৌলের যোজনী হচ্ছে পাশের মৌলের যে সংখ্যাটা, যেমন NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে হচ্ছে NH4 এর যোজনী মানে NH4 হচ্ছে একটা মূলক বা যৌগমূলক, আর NO3 আরেকটা মূলক। NO3 যোজনীয় 1, NH4 এর যোজনী হচ্ছে আমাদের 1, এই কারণে আমাদের কোনো যোজনী ব্যবহার হয় না। এরপর একইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর অক্সিজেনের যোজনী 2। এখন আসেন রাসায়নিক সমীকরণ গঠনটা যে মানে দুইটা সাধারণ পদার্থ বা দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করে, অথবা দুইটি যৌগিক পদার্থ একসাথে যুক্ত হয়ে অন্য আরেকটি যৌগিক পদার্থ তৈরি করে, এটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ। আর সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। দুইটি সমীকরণ যুক্ত হয়ে অন্য আরেকটা নতুন সমীকরণ গঠন করে। সমীকরণের যে দুইটি অংশ যুক্ত করা হয় সেই দুটি অংশের মাঝখানে অবশ্যই একটি প্লাস চিহ্ন দিতে হবে। আর সমীকরণের বাম পাশের যে দুটি পদার্থ থাকে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ডান পাশে থাকে, অর্থাৎ সেটাকে বলি আমরা উৎপাদ। আর মাঝখানে একটা তীর চিহ্ন বা সমান চিহ্ন ব্যবহার করা হয়। তাও সমান চিহ্ন ব্যবহারের কিছু সতর্কীকরণ ও শর্ত আছে। তা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার হবে যখন আমাদের উভয় পাশের বিক্রিয়া সমান থাকবে, অর্থাৎ সমতাকরণ। যেমন এখানে জিঙ্ক একটা, এখানেও সেম একটা জিঙ্ক আছে। H2 মানে হাইড্রোজেন হচ্ছে 2টা, এখানেও হাইড্রোজেন 2টা, সমতা আছে। সালফার একটা, ওকে, অক্সিজেন 4টা, তাহলে এটাই হচ্ছে আমাদের সমতাকরণ। এখানে যদি আমরা দেখি, আচ্ছা এই পেজে দেখি হাইড্রোজেন প্লাস অক্সিজেন H2 ওকে, O2, কিন্তু আমাদের এখানে পানিতে যখন চলে গেলাম আমরা অক্সিজেন পাচ্ছি হচ্ছে একটা, তাহলে এটা আমাদের সমতা নেই। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে অক্সিজেন একটা, তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিব। এখানে একটা 2 দেওয়া মানে আমাদের 2টি অক্সিজেন আমরা পেয়ে গেছি, 2H2O, 2টি অক্সিজেন যখন পেলাম। কিন্তু এখন আবার দেখতে পাই যে সম্পূর্ণ পানিটার পাশে আমাদের 2টা বসছে, তার মানে হাইড্রোজেনের সাথেও এখানে একটা 2 আছে, সামনে একটা 2, তাহলে 2 দুগুণে 4, হাইড্রোজেন হয়ে গেল 4টা। কিন্তু আমাদের প্রশ্নে মানে আমাদের
বিক্রিয়ক যে পদার্থটা আমরা নিছি সেখানে আমাদের হাইড্রোজেন আছে মাত্র 2টা। এখন আমরা কি করব, তাহলে হাইড্রোজেনের সামনে আমরা একটা 2 দিয়ে দিতে হবে। তাহলে 2s2 মানে 4 পরমাণু, 4টি পরমাণু হাইড্রোজেন আর 2টি অক্সিজেন। এরপরে এখানেও সেম 4টি পরমাণু হাইড্রোজেন আর 2টি পরমাণু অক্সিজেন। এটা হচ্ছে আমাদের সমতাকরণ। আর সমতাকরণটা করার আরেকটা নিয়ম হচ্ছে, মানে আমরা কিভাবে বুঝবো এটা সমান, প্রত্যেকটি মৌলের জন্য আমাদের 1 নিতে হবে, 1 করে, যেমন 2 × S2, তাহলে আমাদের হাইড্রোজেনের জন্য 1। এরপর হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য একটা 1 নিব, তাহলে অক্সিজেনের পাশে হচ্ছে 2, 1 × 2, তাহলে এখানে কত হচ্ছে 4টা আর এখানে হচ্ছে 2টা, মোট 6টা। এখানে সেম 2 × S2, 2, এরপরে হাইড্রোজেন হচ্ছে 1 × 2, তাহলে 2 1 2 যোগ অক্সিজেন একটা, তাহলে 3টে। আমাদের এই অংশে হচ্ছে 3 আর সামনে 2, 3 2 × 6, তাহলে উভয় পক্ষে আমাদের 6 হয়েছে। সুতরাং আমাদের বিক্রিয়াটা সমান। যেহেতু আমাদের বিক্রিয়াটা সমান, আমরা এখন সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে যে আমাদের লাস্টে যে লাইনটা পাইছি, এখানে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমাদের বিক্রিয়াটা সমান নেই। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এরপর হচ্ছে তীর চিহ্ন দিয়ে H2O মানে পানি। এটা ছিল আমাদের গতকালের পড়াটা। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি কি পরিমাণ হচ্ছে? সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে হচ্ছে যোগ করা। সংযোজনটা দ্বারা আমরা বুঝি যোগ করা। যেমন এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে আয়রন, মানে Fe, আয়রন প্লাস সালফার। আয়রন এবং সালফার দুটোটা আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করার পর আমরা কি পেলাম? আয়রন সালফেট অর্থাৎ ফেরাস সালফেট। এটা হচ্ছে আমাদের সংযোজন। সংযোজন মানে কি? আমরা দুইটি পদার্থ একসাথে যুক্ত করে নতুন একটি পদার্থ সৃষ্টি করব। এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে জিঙ্ক প্লাস সালফার, মানে এখানে একটা জিঙ্ক আর একটা সালফার, মানে দুইটি মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে। যখন দুইটি পদার্থ যুক্ত হবে তখন তাকে কি বলে? সংযোজন। এটি হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা জিঙ্ক প্লাস সালফার যোগ করে কি পেলাম? জিঙ্ক সালফাইড। এরপর দেখুন আমরা একটু আগে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ দ্বারা করছি। এখন এটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। যেমন অ্যামোনিয়া NH3 একটি যৌগিক পদার্থ, HCl একটি যৌগিক পদার্থ। এখন দুইটি যৌগিক পদার্থ সংযোগে আরও একটি নতুন যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত কি হয়েছে? NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটা বুঝলাম। সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইটি মৌল অথবা দুইটি যৌগিক পদার্থের সংযোগে একটি নতুন যৌগিক পদার্থ সৃষ্টি হলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এরপর আসছে দহন বিক্রিয়া। দহনটা মানে হচ্ছে আমাদের এটা অবশ্যই আগুন। এই দহনটা মানে আমাদের এই বিক্রিয়াটার মধ্যে আগুন আবশ্যক বা উত্তপ্ত করতে হবে, অর্থাৎ আগুন দিতে হবে, না হলে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। যেমন সালফারটা হচ্ছে আমরা জানি কঠিন পদার্থ, আর অক্সিজেন হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। সালফার আর অক্সিজেনকে যখন আমরা বিক্রিয়া করতে হবে তখন আমরা কি করতে হবে? সালফার আর অক্সিজেনকে তাপ দিতে হবে। তাপটাকে আমরা ত্রিভুজ চিহ্নের মাধ্যমে দিই, এটাকে ডেল বলা হয়। ডেল অর্থাৎ তাপ। সালফার প্লাস অক্সিজেন এই দুইটা যখন আমরা যোগ করব আমরা কি পাবো? সালফার ডাইঅক্সাইড। এটা কিন্তু এই বিক্রিয়াটা আমাদের সাধারণ অবস্থায় কখনো সম্ভব না। যেমন আমরা এর আগের বিক্রিয়াগুলো যেভাবে করেছিলাম, আয়রন প্লাস সালফার, আয়রন সালফেট, এগুলো আমাদের বিক্রিয়াগুলো পদার্থগুলো যখন সাথে দিব তখন হয়ে যাবে। কিন্তু সালফার আর অক্সিজেনের বিক্রিয়াটার জন্য আমাদের অবশ্যই তাপ প্রয়োজন। তাপ ছাড়া এই বিক্রিয়া কখনো সম্ভব হবে না। তাহলে এটাকেই বলে দহন বিক্রিয়া, মানে যে বিক্রিয়া তোমার তাপ প্রয়োজন হবে, তাপ প্রয়োজন যে বিক্রিয়া সেগুলো হচ্ছে দহন বিক্রিয়া। এরপরে ম্যাগনেসিয়াম, 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, মানে 2 অণু ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। তাও কি? তাপ ছাড়া এটি সম্ভব হবে না। ম্যাগনেসিয়াম আর হচ্ছে অক্সিজেন যুক্ত কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা এখন দহন বিক্রিয়াটা বুঝলাম, যে দহন বিক্রিয়ার মধ্যে অবশ্যই আমাদের আগুন দিতে হবে বা তাপ দিতে হবে। তাপ ও আগুন ছাড়া আমরা এই বিক্রিয়া সংগঠিত করতে পারবো না। তাহলে এতক্ষণ আমরা দুই রকম বিক্রিয়াটা বুঝলাম। প্রথম হচ্ছে সংযোজন বিক্রিয়া, যেটা শুধুমাত্র দুইটা মৌল অথবা যৌগ যোগ করলেই হয়ে যাবে। সেকেন্ড আমরা যেটা করলাম সেটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা আমাদের তাপ সংযোগ করেই করতে হবে। এরপর আমাদের যেটা প্রধান বিক্রিয়া সেটা হচ্ছে প্রতিস্থাপন, মানে স্থান পরিবর্তন। আমাদের কিছু ধাতু আছে, ধাতুগুলো গঠন করে, মানে ধাতুগুলো দ্বারা যে বিক্রিয়াগুলো গঠিত হয় সেগুলো থেকে আমরা ধাতুগুলো প্রতিস্থাপিত করে, মানে আমাদের ধাতুর একটা ক্রম আছে, এই ক্রম অনুযায়ী ধাতুগুলোকে আমরা প্রতিস্থাপিত করতে হবে।
প্রতিস্থাপিত করে। এতে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কোন ধাতুগুলো কোন ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে। আমাদের পর্যায় সারণীতে যে ধাতুগুলো মানে পারমাণবিক সংখ্যা বেশি ওইগুলো নিচেরগুলোকে প্রতিস্থাপিত করতে পারবে। যেমন এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, আয়রন প্লাস কপার সালফেট, আয়রন প্লাস CuSO4 কি উৎপন্ন হলো, আয়রন সালফেট FeSO4 প্লাস Cu। এখন এটা কেন সম্ভব হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি আয়রন ছিল এখানে আলাদা, কিন্তু কপার সালফেট একসাথে ছিল। এরপর কি করলো, আয়রন কপারকে প্রতিস্থাপিত করে ফেললো, মানে আয়রন কপারকে আলাদা করে সালফেটটাকে নিজের কাছে নিয়ে আসলো। তাহলে কি হলো, আয়রন সালফেট হয়ে গেল আর কপার আলাদা হয়ে গেল। এটার একটা কারণ আছে, কারণ আমরা একটা জানতে হবে সক্রিয়তার ক্রম। এই জিনিসটা তোমরা লিখে নিবা, কোন ধাতুটি বেশি সক্রিয়। বেশি সক্রিয় ধাতুগুলো কম সক্রিয় ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারে, মানে কি বেশি সক্রিয় ধাতুগুলো কম সক্রিয় ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে হবে। তাহলে সক্রিয়তার ক্রমটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ক্রম। দেখো আমি সক্রিয়তার ক্রমটা লিখলাম, Na ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, মানে এটা হচ্ছে ক্রমটা, মানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানে পটাশিয়াম, এরপর হচ্ছে সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, মানে এভাবে ক্রমান্বয়ে যাবে। তাহলে আমাদের বিক্রিয়াটা যেটা আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে আয়রন প্লাস কপার সালফেট। তাহলে আয়রন আর কপার এই দুইটার মধ্যে আমরা কোনটা বেশি সক্রিয়, দেখো সক্রিয়তার ক্রম অনুযায়ী আয়রন আছে আমাদের Fe, আয়রনটা হচ্ছে এটা আর কপার হচ্ছে এটা, মানে আয়রন বড় কপারটা হচ্ছে ছোট। তাহলে কি আমরা একটু আগে কি বলছি, বেশি সক্রিয় মৌলগুলো কম সক্রিয় মৌলগুলোকে প্রতিস্থাপিত করে। তাহলে এখন দেখো এখানে ছিল কপার সালফেট, তাহলে কপার সালফেট থেকে যেহেতু আয়রন বেশি সক্রিয়, আয়রন কি করলো, কপারটাকে আলাদা করে দিল, কপারটাকে আলাদা করে সালফেটকে নিজের কাছে নিয়ে আসলো। এখন আমাদের বিক্রিয়াটা যদি এটা থাকতো, ধরো আমরা আয়রনটা লিখলাম আর এখানে আয়রনের চেয়ে যদি আমরা একটা বড় থাকে, যেমন ধরো আয়রন প্লাস KSO4, সালফেটের যোজনী কত 2, তাহলে K2SO4, যোজনী কিন্তু আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে আয়রন প্লাস পটাশিয়াম সালফেট, যখন আমাদের এই দুইটা একসাথে হবে তখন কি আমাদের বিক্রিয়া সম্ভব, কখনো সম্ভব না, কারণ আয়রন থেকে পটাশিয়ামটা হচ্ছে বড়। তাহলে পটাশিয়ামকে কখনো আয়রন প্রতিস্থাপিত করতে পারবে না, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া সম্ভব নয় বা বিক্রিয়া হবে না। বিক্রিয়া হবে না, তাহলে আমরা প্রতিস্থাপনটা বুঝে গেছি। প্রতিস্থাপনটা হচ্ছে এখানে তোমাদের বইতেও এই কথাটা লেখা আছে, মানে বেশি সক্রিয় ধাতুগুলো কম সক্রিয় ধাতুগুলোকে প্রতিস্থাপিত করাটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর ধাতুগুলোই কিন্তু প্রতিস্থাপিত করে। তাহলে বইতে আমরা দেখতে পারি, দেখো বইতে জিনিসটা লেখা আছে, একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করাই হলো প্রতিস্থাপন। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা তাহলে বুঝছো, প্রতিস্থাপনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ এখানে তোমাদের প্রশ্নে অনেক সময় থাকবে একটা বিক্রিয়া দিয়ে দিবে যে এটার ঘ নাম্বারে দিবে প্রতিস্থাপন সম্ভব কিনা। যেমন ধরো আয়রন প্লাস কপার সালফেট এটাই দিল তোমাদের ঘ নাম্বারে, তোমার এটার বিক্রিয়া সম্পর্কে তুমি আলোচনা করবে, কিন্তু ঘ নাম্বারে তোমাকে এসে বললো কি তুমি কপারের পরিবর্তে যদি তোমার আয়রনের চেয়ে বড় একটা দিয়ে দিল, ধরো জিঙ্ক দিয়ে দিল, ধরো এখানে প্রশ্নটা বলা আছে যে কপারের পরিবর্তে যদি আমরা জিঙ্ক ব্যবহার করি বিক্রিয়াটি সম্ভব কিনা, বা বিক্রিয়াটি সম্ভব কিনা বলবে না, সম্ভব কিনা সেটা তুমি নিজে বের করবা। আয়রনের পরিবর্তে বা কপারের পরিবর্তে যদি আমরা জিঙ্ক ব্যবহার করি তাহলে কি প্রতিক্রিয়া ঘটবে, এরকম প্রশ্নটা আসতে পারে। তখন তুমি এটা মানে এই যে সক্রিয়তার ক্রম যেটা আমি দিয়েছি সক্রিয়তার ক্রম অনুযায়ী এটি বুঝে বলতে হবে আর কেমন। এরপরের অংশটা দেখো, এরপর হচ্ছে আমাদের বিযোজন বিক্রিয়াটা। বিযোজন মানে হচ্ছে একটু আগে আমরা সংযোজন যেটা বলছি, সংযোজনটা ছিল আমাদের যোগ করা, দুইটি বিক্রিয়া একসাথে আমরা যুক্ত করে কি পাই সংযোজন বিক্রিয়া। তো ঠিক বিযোজনটা তার বিপরীত, মানে একটা বিক্রিয়া থেকে ভেঙে আমরা দুইটা বিক্রিয়া পাবো।
যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনা পাথর। আমরা ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড পাবো। মানে ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমরা ধরো একটা পদার্থ এটাকে আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার পরে কি পেলাম? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে একটা পদার্থ থেকে আমরা দুইটা পদার্থ পেয়ে গেছি। আর এটাই হচ্ছে আমাদের বিযোজন, মানে ভাঙ্গা বিক্রিয়াগুলো আর কি বিযোজন বিক্রিয়া এটাকে বলে। আরেকটা বিক্রিয়া দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা না, এটা কপার কার্বনেট CO3। কপার কার্বনেটটাকে ভাঙ্গা হলো। দেখো কপার কার্বনেটকে ভেঙে আমরা কি পেলাম? কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটাও সেম, মানে আমরা একটা বিক্রিয়া থেকে কয়টা বিক্রিয়া পেলাম? দুইটা অথবা তিনটেও পেতে পারি। এরপর একটা তোমার দেখো বিযোজন বিক্রিয়া উদাহরণ 2KClO3। এটা থেকে আমরা কি পেলাম? মানে KCl প্লাস O2। আর 2, 3 পাশে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সমতাকরণ, মানে উভয় পক্ষের বিক্রিয়াকে সমান করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা সবগুলো 4 রকম বিক্রিয়া বুঝলাম। প্রথমটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া, মানে দুইটি বিক্রিয়াকে একসাথে যুক্ত করা হয়। এরপর এটা কি দহন বিক্রিয়া। দহনটা হচ্ছে কি তাপ প্রয়োগ করে এই বিক্রিয়া ঘটানো হয়। এরপর একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনটা হচ্ছে কি বেশি সক্রিয় ধাতুগুলো কম সক্রিয় ধাতুগুলোকে প্রতিস্থাপন করে নতুন পদার্থ তৈরি করে, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বরটা যেটা বুঝলাম বিযোজন বিক্রিয়া, মানে একটি পদার্থকে ভেঙে দুইটি পদার্থ বা তিনটি পদার্থ তৈরি করা হবে, মানে এটা হচ্ছে ভাঙ্গা হয়। এরপরে যেটা আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর। এটা মানে হচ্ছে একটা বিক্রিয়া যখন করা হয় বিক্রিয়ার পরে কিছু তাপ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর। এটা তেমন প্রয়োজন নাই কারণ আমি বললাম না। দেখো এরপরে আমরা তাপশক্তি রূপান্তরটা হচ্ছে মানে বিক্রিয়া হবে, বিক্রিয়ার সাথে সাথে তাপও উৎপন্ন হবে, এই জিনিসটা হচ্ছে মূল কথা। যেমন রান্নাঘরে আমরা যখন রান্না করি তখন কিন্তু তাপ উৎপন্ন হয়, বা মোমবাতি যখন আমরা জ্বলাই সেটাও কিন্তু আগে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত, বিক্রিয়ার পরে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ার পরে যখন তাপ উৎপন্ন সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর, মানে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপশক্তি রূপান্তর। এটা তেমন কিছু নাই কেন আমি বললাম না। এরপরে বিক্রিয়াটা দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস এসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস পানি। এখানে চুন হলো ক্ষারীয় পদার্থ আর এসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী। ক্ষার আর অম্লটা কি? অম্লটা হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষারটা তো ক্ষারক বোঝো, মানে অ্যাসিডের বিপরীত যেটা আর কি। অ্যাসিডের বিপরীত বা অ্যাসিডকে প্রশমন করার জন্য যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের ক্ষারক। এরপর যেটা বলছে আর এখানে একটা নিরপেক্ষ পদার্থ ব্যবহার করা হয়। নিরপেক্ষ মানে এটা অ্যাসিডও না ক্ষারকও না, মানে অ্যাসিড আর ক্ষারক যখন আমাদের যোগ হবে এখানে এটা অ্যাসিটিক অ্যাসিড আর ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক, ঠিক আছে। এই দুইটার পদার্থ আমরা যখন একসাথে যোগ করব এমন একটা পদার্থ পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ একটা পদার্থ পাবো। এখানে এই জন্য বলছে এই জাতীয় বিক্রিয়া বিপরীত ধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। প্রশমনটা মানে হচ্ছে মানে মাঝামাঝি একটা অবস্থানে চলে আসে। যেমন এখানে এটা ক্ষারক এটা অ্যাসিড, যখন দুইটাই বিক্রিয়া করছে তখন আমরা কি পেলাম? একটা মাঝামাঝি পদার্থ, মানে এটা অ্যাসিডও না ক্ষারকও না, এটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ। আর এই ধরনের বিক্রিয়াটাকে কি বলে? প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া খেয়াল রাখবা একটা পানি উৎপন্ন হয়। এরপরে যেটা দেখালো আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্ল্যাগ লাইম নামে পরিচিত, এটা মুখস্থ রাখবা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা উৎপন্ন হয়েছে সেটাকে অন্য নাম হচ্ছে স্ল্যাগ লাইম। স্ল্যাগ লাইম হচ্ছে খুব অল্প পরিমাণে দ্রবীভূত থাকে পানিতে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়। এই লাইম ওয়াটারটা মুখস্থ রাখবা তোমরা। তাহলে এখন আমরা কি লাইম ওয়াটারটা বুঝে নিলাম, মানে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হলো চুনের পানি বা লাইম ওয়াটার। এরপর যেটা দেখাচ্ছে দেখো পার্ট 12 থেকে 14 শুষ্ক কোষ ড্রাই সেল। কোষ মানে কি? কোষটা আমরা সাধারণত এমনিতে যখন আমরা কোষ বলি তখন আমরা বুঝতে পারতেছি না এটা আসলে কি। যেমন ব্যাটারি হচ্ছে এক ধরনের সেল, মানে যেটার মধ্যে চার্জ সঞ্চিত থাকে এটা বলে। যেমন প্রথমে দেখো এখানে দেওয়া আছে আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলো ড্রাই সেল বা শুষ্ক কোষ। মানে এখানে যত রকম ব্যাটারিগুলো আছে যেগুলো আমাদের সঞ্চিত থাকে চার্জ, এগুলো হচ্ছে ড্রাই সেল।
এরপর ড্রাই সেলটা কীভাবে তৈরি করা হয়, ড্রাই সেলের তৈরি যেমন প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়। এরপর বলছে এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে। মানে এখানে তোমার সম্পূর্ণ শুষ্ক কোষটা কীভাবে গঠন করছে, মানে এখানে কী কী পদার্থ, তোমার মূল কথাটা হচ্ছে এখানে তোমার মানে রাসায়নিক পদার্থগুলো কী থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই কথাটা তোমার ভালোভাবে মনে রাখতে পারো, বাকিটা তুমি রিডিং পড়ে যেরকম মানে যেভাবে তুমি সহজভাবে লিখতে পারো ওইটাই, সমস্যা নেই ওইটা। আর এই যে চিত্রটা, পাশে একটা চিত্র দেওয়া আছে, কোনটাকে ধাতব টুপি বললো, তারপরে কোনটা কী ধরনের পদার্থ। আর কালো রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কার্বন দণ্ড। আর দস্তার পাত্র, মানে পাত্রটা হচ্ছে দস্তার। যেমন আমরা বড় ব্যাটারিগুলো দেখলে বুঝতে পারি যে পাশে আমাদের যে ইয়াটা আছে এটার ভিতরে একটা দস্তার ইয়া থাকে, মানে পাত্র থাকে। এটার উপরে প্লাস্টিকের আবরণ দেওয়া হয় যাতে মানে বিদ্যুৎ আরোহী না হয় বা কাউকে বিদ্যুৎ সংযোগ না করে বা কোথাও যাতে শর্ট না হয়ে যায়, এখানে প্লাস্টিকে দেওয়া হয় এখানে। এরপর যেটা দিচ্ছে শুষ্ক কোষের বর্তনী, মানে বর্তনীটা কীভাবে হলো, কীরকম হলো সেটা দেখাইছে। এখানে দেখো আমি মূল কথাটা পড়ে দিচ্ছি। ওই সকল রাসায়নিক পদার্থ সঞ্চিত শক্তির রূপান্তরিত আলোক শক্তি উৎপন্ন হয়েছে। মানে যখন ব্যাটারি প্রথমে যখন এটা বলছে তোমাকে টর্চ লাইট, রিমোট কন্ট্রোলার, এগুলোর মধ্যে এই ব্যাটারির মধ্যে সঞ্চিত চার্জ থাকে। এই চার্জগুলো তারের মাধ্যমে পরে আমরা কি মানে আলো জ্বালাতে পারি, তাপ শক্তি বা আলোক শক্তিতে রূপান্তর করতে পারি। এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। যদি ব্যাটারির যে চার্জটা থাকে, চার্জ থেকে আমরা যদি কোনো লাইট জ্বালাই সেটা হচ্ছে আমাদের কি ব্যাটারি, এই চার্জটা আসে আমাদের আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এখানে শক্তির রূপান্তরটা বলে দিয়েছে। এরপর আসো তড়িৎ বিশ্লেষণ। তড়িতে মানে যে তোমার এই ব্যাটারির মধ্যে যে পরিমাণ মানে যে পদার্থগুলো থাকে, যে মৌলগুলো থাকে বা যৌগিক পদার্থগুলো থাকে ওইগুলো কীভাবে বিক্রিয়া করে ওইটা বিশ্লেষণ করা হবে এখানে, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, মানে তোমার ব্যাটারির মধ্যে সোডিয়াম আর ক্লোরিন থাকে, আবার পানি থাকে, ব্যাটারির মধ্যে কিন্তু পানি থাকে, মানে H2O। তো দুইটি পদার্থ একসাথে যখন থাকে তখন সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, তো দুইটা কীভাবে বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে হয় কি সোডিয়াম প্লাস। এই যে আমরা যখন এই অধ্যায় শুরুতে সংকেত যোজন এটা পড়ছি তখন এটা ছিল সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে। ওই ইলেকট্রনটা সোডিয়াম কী করে দিয়ে দেয়, কারণ যেহেতু সোডিয়ামের একটা ইলেকট্রন, সোডিয়াম একটা রেখে বা কী করবে, তো সোডিয়াম এই ইলেকট্রনটা দান করে ফেলে। যখন সে দান করে ফেলে তখন সে প্লাস আধানযুক্ত হয়, মানে সে দানটা আবার ফেরত পেতে পারে। তাহলে এখন সে সোডিয়াম প্লাস হয়ে গেল। আর ক্লোরিন মাইনাস, মানে এই সোডিয়ামের একটা ইলেকট্রন কে গ্রহণ করলো হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রনটা গ্রহণ করে ফেললো, তাহলে ক্লোরিন মাইনাস আধানযুক্ত, মানে ঋণাত্মক। ক্লোরিনের এখন একটা ঋণ আছে, সেই ঋণটা সোডিয়ামের একটা ইলেকট্রন কে গ্রহণ করলো, সোডিয়ামের ইলেকট্রনটা গ্রহণ করলো ক্লোরিন। তাহলে ক্লোরিন এই ইলেকট্রনটা গ্রহণ করলে ঋণাত্মক আধানপ্রাপ্ত হলো। তাহলে আমরা এখন কি বলতে পারি, ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রনটা যখন সে সোডিয়ামকে দিয়ে দিবে, সোডিয়ামের এই প্লাস আধানটা চলে যাবে আর ক্লোরিনের মাইনাস আধানটা চলে যাবে। তাহলে দুইটা মিলে একসাথে কী হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো একইভাবে পানি যেভাবে ভাঙা হয়েছে H2O, এটাকে ভাঙলে আমরা কি পাই H+, মানে একটা হচ্ছে আমাদের H+, হাইড্রোজেনের শেষ কক্ষপথ, মানে হাইড্রোজেনের কক্ষপথে আছে একটা, আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা শুধু 1। তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, একটা। H+, মানে হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে ওইটা কি করলো, OH-কে দিয়ে দিল, OH-কে দিয়ে সে প্লাস আধানযুক্ত হলো, আর OH এখানে মাইনাস আধানযুক্ত কীভাবে দেখো, OH সাধারণত আমরা কি জানি, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টি কম আছে, মানে অক্সিজেনের যোজনী 2, মানে অক্সিজেন 2+। অক্সিজেন কী করছে, এই একটা যোজনী হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, তাহলে আরও একটা যোজনী তার রয়ে গেছে না, ওই যোজনীটা এখানে মাইনাস হয়ে গেছে, আর ওইটা কী করছে H+-এর সাথে আসছে। ঠিক আছে, মানে এখানে আমরা OH যখন পাই, মানে অক্সিজেনের কক্ষপথে 2টা থেকে একটা হাইড্রোজেন থেকে নিয়ে নিল, আর একটা রয়ে গেছে, ওইটা হচ্ছে এই হাইড্রোজেনটা থেকে নিছে। ঠিক আছে, তাহলে H+ প্লাস OH মাইনাস, তাহলে আমরা এখানেও ধাতু অধাতু দুটোটাই পেলাম, মানে ঋণাত্মক আধান ধনাত্মক আধান দুটোটাই পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাটারির ভিতরে যে বিক্রিয়াটা হয় বা শুষ্ক কোষের মধ্যে যে বিক্রিয়াটা হয় সেটা আমরা পেলাম। এর পরবর্তীতে দেখো, এরপর আমরা
কোনটা কোথায় বিক্রিয়া হয়, অ্যানোডে কোনটা হয়, ক্যাথোডে কোনটা হয়। মানে ব্যাটারির মধ্যে কিন্তু দুইটা অংশ আছে। যেমন আগের এখানে একটা চিত্র আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তোমরা নিজেরা বইতে দেখে নিবা। দেখো এখানে অ্যানোড আর ক্যাথোড দুইটা অংশ আছে। বাম পাশ, তোমার হাতের বাম পাশে যে অংশটা সেটা হচ্ছে অ্যানোড, আর ডান পাশে যে অংশটা সেটা হচ্ছে ক্যাথোড। এরপর আরেকটা জিনিস খেয়াল রাখবা, ক্যাথোডে হচ্ছে ধনাত্মক আধান। ক্যাথোডের আধানগুলো কি ধনাত্মক, মানে প্লাস আধানযুক্ত। আর তোমার অ্যানোডে যেটি, অ্যানোডগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, ব্যাটারির মধ্যে ধনাত্মক আধানযুক্তগুলো হচ্ছে ক্যাথোড, আর ঋণাত্মক আধানযুক্তগুলো হচ্ছে অ্যানোড। এরপর দেখো এখানে বিক্রিয়াগুলো দেখাচ্ছে। ক্লোরিনটা এখানে আছে, এটা তাহলে এটা কোথার বিক্রিয়াটা আমরা দেখতেছি এখন, Cl মাইনাস যেটা, এটা হচ্ছে আমাদের অ্যানোডে বিক্রিয়া। অ্যানোড হচ্ছে Cl মাইনাস, মানে ক্লোরিন মাইনাস আর মাইনাস ইলেকট্রন, মানে ক্লোরিনের মাইনাস মানে হচ্ছে ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। ক্লোরিন মাইনাস মানে হচ্ছে ক্লোরিনের কাছে কি একটা ইলেকট্রন বেশি আছে। এটা খেয়াল রাখবে, মাইনাস মানে একটা ইলেকট্রন, মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, প্লাস মানে ইলেকট্রন কম আছে। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে এখানে কি Cl মাইনাস মানে আমাদের এখানে একটা ইলেকট্রন বেশি আছে, ওই ইলেকট্রনটা কি করলো ক্লোরিনে বাদ দিয়ে দিল, মানে মাইনাস করে ফেললো। Cl মাইনাস থেকে একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটা ক্লোরিনের কাছে বেশি আছে সেটা কি করলো ইলেকট্রন বাদ দিয়ে দিল। তাহলে কি হলো, ক্লোরিন নর্মাল হয়ে গেল, মানে ক্লোরিনের এই মাইনাসটা চলে গেল। মানে ক্লোরিনের কাছে একটা ঋণ ছিল, এই ঋণটা কি করলো ক্লোরিন দিয়ে দিল আবার। তাহলে ক্লোরিন এখন সম্পূর্ণ হয়ে গেছে। এরপর ক্লোরিনে কি করলো, ক্লোরিন নিজের সাথে নিজে একটা বিক্রিয়া করলো, মানে দুইটা ক্লোরিন পরমাণু একসাথে বন্ধন গঠন করে ক্লোরিন গ্যাস হয়ে গেল, মানে ক্লোরিন অণু হয়ে গেল Cl2। এরপর আসো তোমার ক্যাথোডে বিক্রিয়ার ক্ষেত্রে। ক্যাথোড মানে প্লাস আধানযুক্ত যে বিক্রিয়া, H+, মানে হাইড্রোজেনের কাছে এখন একটা ইলেকট্রন কম আছে। প্লাস মানে কি, তার কাছে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সে এই ইলেকট্রনটা কী করলো গ্রহণ করে ফেললো, প্লাস মানে যোগ হয়ে গেল তার সাথে। H++ ইলেকট্রন, মানে তার হাইড্রোজেন একটা ইলেকট্রন কম আছে, সেই ইলেকট্রনটা সে যোগ করলো, যোগ করে কী হলো হাইড্রোজেন পরমাণু হলো। এরপরে সেমভাবে হাইড্রোজেন পরমাণু, দেখো এই হাইড্রোজেন পরমাণুগুলো কী হলো এখন আগের মতো, হাইড্রোজেন পরমাণু যোগ হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা কি পেলাম হাইড্রোজেন গ্যাস পেলাম। তাহলে আমরা অ্যানোড এবং ক্যাথোডের দুইটা বিক্রিয়া দেখতে পেলাম। এরপর দেখো আমাদের নিচে যে লেখাটা লিখছে, সোডিয়াম ক্লোরাইড দমনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস। তাহলে অ্যানোডে বিক্রিয়ার মাধ্যমে অ্যানোডে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোড বিক্রিয়ার মাধ্যমে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। তাহলে আমরা কি পেলাম, ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস যখন আলাদা হয়ে যায় তখন আর কি থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা থেকে যায়। মানে আগের পেজে আমরা যে বিক্রিয়াটা দেখলাম, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়াটা করা হচ্ছে, তাহলে আর এখন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডটা থেকে যায়, আর আমাদের হাইড্রোজেন আর ক্লোরিনটা আলাদা হয়ে চলে আসে। দেখো আমি বিক্রিয়াটা পাশে তোমাদেরকে লিখে দেখা দিচ্ছি কীভাবে হলো এটা। আমরা প্রথমে নিলাম কি সোডিয়াম ক্লোরাইড মানে NaCl প্লাস, এরপরে আমরা আরেকটা পদার্থ নিচ্ছি পানি, মানে আগের পেজে আমি তোমাদেরকে যে দুইটি বিক্রিয়া ভেঙে বুঝাইলাম আর কি ওটা। সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এই দুইটা বিক্রিয়া যখন আমাদের একসাথে যুক্ত ছিল, এরপর এটা কি পাই আমরা, সোডিয়াম মানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2, আমরা পাইছি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, মানে একসাথে HClটা পাই, মানে হাইড্রোজেন ক্লোরাইড। এখন এই হাইড্রোজেন ক্লোরাইডে ভাঙা হলো, HClটা ভাঙে Cl মাইনাস হয়ে গেল আর H প্লাস হয়ে গেল। এরপর এটা দেখাচ্ছে Cl মাইনাসটা কোন, মানে দুই অংশে চলে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইডে তোমার মানে মাঝামাঝি অংশে রয়ে গেছে, আর অ্যানোড আর ক্যাথোডে যেটা হলো মাইনাস আধান, মানে ক্লোরিনের মাইনাস আধানটা চলে গেল হচ্ছে অ্যানোডে, মানে অ্যানোড যেহেতু ঋণাত্মক আধানযুক্ত অ্যানোডে চলে গেলো, আর H+টা চলে আসলো ক্যাথোডে। তখন ক্লোরিন মাইনাসটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হয়ে গেল, আর H+টা ইলেকট্রন গ্রহণ করে কি হলো হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। তাহলে ক্লোরিন আর হাইড্রোজেন গ্যাস হয়ে গেল, কিন্তু বাকি আছে কি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় রয়ে গেল, সেলের মধ্যে, মানে ব্যাটারির মধ্যে রয়ে গেল, এটাই বুঝেছি এখানে। এরপর যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে। মানে এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড আর পানি যে বিশ্লেষণটা করলো সেটাই বুঝেছি এখানে। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবে, মানে যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থা, মানে এটা বিগলন হয় আর কি, ভেঙে বিশ্লেষিত হয়
তড়িৎ পরিবহন করে। তড়িৎ মানে তো বুঝছো, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত, মানে এই যে এই বিক্রিয়াগুলো রাসায়নিক, এগুলো তড়িৎ পরিবহনও করছে, আবার রাসায়নিক বিক্রিয়া করে একটা পদার্থ থেকে কি হলো, অন্য একটা পদার্থ তৈরি হয়ে গেলো। এটাই হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ। এরপর বলছে সব পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে না, মানে এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেগুলো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, মানে বিদ্যুৎ পরিবহন করে না, রাসায়নিক বিক্রিয়া করে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য বলে। যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। তোমাকে দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা পাই। আর যেটা কথা পাই, ধনাত্মক বিক্রিয়া ঋণাত্মক বিক্রিয়াটা কোথায় হয়? অ্যানোড, তোমার এটা খাতায় লিখে রাখবে, অ্যানোডটা হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত আর ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত। এটা লিখে রাখো, অ্যানোড মানে অ্যানোডে যেটা বিক্রিয়া, মানে হাতের বাম পাশে অ্যানোড হচ্ছে ঋণাত্মক আর ক্যাথোড ধনাত্মক আর হাতের ডান পাশে। তাহলে এটা এই পর্যন্ত, এই অধ্যায় এতটুকু পর্যন্ত শেষ। তাহলে আমরা এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়াটা বুঝলাম, 4 ধরনের বিক্রিয়া পেলাম। তাহলে এই সম্পূর্ণ অধ্যায়টা পরে আমরা কী কী পেলাম? প্রতীক, সংকেত, যোজনী, এই 3টে সম্পর্কে আমরা ধারণা পেলাম। তারপরে রাসায়নিক সমীকরণ, সমীকরণ লেখার নিয়ম, সমীকরণের সমতাকরণ। এরপর সর্বশেষে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল সম্পর্কে, মানে ড্রাই সেলটা মানে হচ্ছে কি, আমাদের ব্যাটারি সম্পর্কে জানলাম। আর ব্যাটারির মধ্যে কিভাবে তোমার চার্জটা সঞ্চিত থাকে সেই সম্পর্কে জানতে পারলাম। তাহলে রাসায়নিক বিক্রিয়া সমীকরণের সৃজনশীলগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এর থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরপরে আমি যে ভিডিওগুলো দিব খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।